চোখ ভর্তি জল, রুমবন্দি আমি। অন্যদিকে প্রতিটা নিউজ চ্যানেল হেডলাইনে মেন শিরোনাম ইয়াং জেনারেশন আইডল। এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ শহরের নামকরা রেস্টুরেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ভাঙচুর করছে। তার সঙ্গে এক সুন্দরী রমণীকেও দেখা গিয়েছে। চোখের জল থামছে না, অথচ এইখানে আমার বিন্দুমাত্র দোষ নেই। এইচএসসি পরীক্ষা দিয়েছি সপ্তাহ হলো। আমার ৩ বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম রিইউনিয়ন করব, ঘুরবো আর একটু আনন্দ করব। তাই তো আজ বিকেলবেলা প্ল্যান মতো একটা রেস্টুরেন্টে যাই। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা ১০ অথবা ১২ বছরের ছোট্ট ছেলে দৌড়ে এলো আমার কাছে। এসেই হাতে ৩-৪টে কিটক্যাট চকলেট, কয়েকটি ফুলসহ একটি চিরকুট হাতে দিয়ে বলল, এটা ভাইয়া, এগুলো তোমাকে দিতে বলেছে। আর কিচ্ছু জিজ্ঞেস করার আগেই ছেলেটি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বাহিরে বের হয়ে গেল। ঘটনাটি এতই দ্রুত ঘটেছে, আমি কিছু করব অথবা বলবো তার সময়টুকু পাই নাই। হাতে দেওয়া ফুলগুলো, চকলেটগুলো টেবিলে রেখে চিরকুটটা খুলবো, তার আগেই কেউ ঝড়ের গতিতে আমার হাত থেকে চিরকুটটা ছিনিয়ে নিয়ে গেল। পিছনে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। একটা ঢুক গিললাম, সাথে সাথেই মনে বলে উঠল, মোবাইল ফোনের যুগে চিরকুট পেয়ে যতটা না সারপ্রাইজ হয়েছি, তার চেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি আমার পাওয়া সদস্য চিরকুটটা এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্রের হাতে দেখে। ভয়ে কলিজা থরথর করে কাঁপছে আমার। এই সময় উনি এখানে কি করছে? আল্লাহ রে, এই যাত্রা বাঁচিয়ে দাও। এই ব্যাটার সামনে আমি পড়তে চাই না। আমার বান্ধবীগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। আমি আতাউল ফারিন ঝিনুক, যাকে দেখে কলিজা কাঁপতেছে, সে আমার চাচাতো ভাই আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ, সদ্য পাশকৃত সর্বোচ্চ ভোটের এমপি। উনি নাকি ইয়াং আইডল, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় টর্নেডো ঝড়, যাকে দেখলে আমার মাথা থেকে পা পর্যন্ত থর থর করে কাঁপে। যাই হোক, এ কথাটা কেন বলিতেছি একটু পরেই বুঝতে পারবেন। সমুদ্র ভাইয়া চিরকুটটা খুলে এক নজর দেখলো, তারপর আমার দিকে লাল টকটকা চোখ নিয়ে তাকালো। আমি তার চোখের দিকে তাকাতেই আমার মন ও মস্তিষ্কে একটা গানের কথা মনে পড়ে গেল। চোখ লাল কিসে? পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? সুযোগ পাইয়া সমুদ্র ভাইয়া মারবো পিষে পিষে। চোখ লাল কিসে? পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? সমুদ্র ভাইয়া চিরকুটটা হাতে নিয়ে পিষে রাগে রেস্টুরেন্টের কাচের টেবিলে জোরে একটা ঘুষি দিল। সাথে সাথেই ঝনঝন করে কাচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। তার হাতে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো, কিন্তু তাও ওনার রাগ কমল না। উনি সামনে থাকা চেয়ারগুলোকেও লাথি মারল, সেগুলো একটু দূরেই গিয়ে পড়ল। বলিষ্ঠ দেহের পুরুষটা মুহূর্তেই রেস্টুরেন্টে একাংশ লণ্ডভণ্ড করে চলছে। রেস্টুরেন্টে থাকা বাকি মানুষের শোরগোল পড়ে গেল। ম্যানেজারও কিছু স্টাফরা দৌড়ে এলো, কিন্তু তার কাছে এগোনোর সাহস আর পেল না। আমি যে কিছু বলবো না, হয় তাকে থামাবো, তা আর হলো না, কারণ এদিকে তাকে একটি অগ্নিরূপে দেখে আমার শরীরও নড়ে না, আমার গলা দিয়ে আওয়াজও বের হয় না। পরক্ষণে সমুদ্র ভাইয়া হাত ধরে সবার সামনে টেনে রেস্টুরেন্ট থেকে আমাকে নিয়ে বের হয়ে গেল। হাতটা এত জোরে ধরেছে, আমাকে ছাড়লে যেন আমি পালিয়ে যাব, অথচ এই হাতটায় রক্ত চুপসে পড়ছে। গাড়িতে চুপচাপ ছিলাম, আর চোখে বারবার তাকাচ্ছি তার হাতের দিকে, কিন্তু কিছুতেই সাহস হচ্ছে না বলার। সমুদ্র ভাইয়া আপনার হাতে রক্ত বন্ধ করেন। গাড়িতে ফার্স্ট এইড আছে, মিনিট ৫ এর মধ্যেই গাড়ি বাড়িতে এসে থামলো। উনি গাড়ি থেকে নেমে আবার আমার হাত ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে গেল। এখনো হালকা রক্ত চুপসে পড়ছে। সন্ধ্যাবেলা সবাই বাড়িতে ড্রয়িং রুমে এনে হাত ছেড়ে দিল। টিভিতে
যে নিউজ দেখছিলাম বড় চাচা খবরটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, বাড়িতে খবরটি দেখে পরিবারের সদস্যরা আগে থেকে একত্রিত হয়েছে। সমুদ্র ভাইয়ার সাদা শার্টটাও রক্তে লাল হয়ে গেছে। আমার হাতটাও মা চাচিরা দেখে চিৎকার করে উঠল, দৌড়ে সমুদ্র ভাইয়ার কাছে এলো। ছোট চাচু দূরত্ব ফার্স্ট এজ বক্স এনে সমুদ্র ভাইয়াকে ফার্স্ট এজ করে দিল। আমার মা আমার দিকে এগিয়ে এলো, বলল, হায়াত, তুই তো সমুদ্রের সাথেই এলি, তুই কি এগুলো দেখিস নাই? তোর কি উচিত ছিল না সমুদ্রকে ফার্স্ট এড করে দেওয়া? গাড়ি করেই তো এসেছিলি, গাড়িতে তো ছিল। তাহলে তাছাড়া এরকম কি করে হলো? সবার মনোযোগ কেন্দ্র এখন আমি। সবাই আমার দিকে তাকিয়ে আছে আর আমি আশেপাশে নীরব থমথমে পরিস্থিতিতে বুঝে চেষ্টা করছিলাম। 4 বছর আগের কাহিনী যেন আবারও পুনরায় ঘটেছে, কিন্তু কাহিনী ভিন্ন। হঠাৎ করে সমুদ্র ভাইয়া বলল, মামুনি, আমার মা ঝিনুককে জিজ্ঞেস করো চিরকুটে ছেলেটিকে কতদিন পরিচয়? তোমার মেয়ে কি ভুলে গেছে সে আগে থেকেই বিবাহিত? আমার ভুরু যুগল কুঁচকে এলো। সমুদ্র ভাইয়ার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, ওই বিয়ে আমি মানি না। আর আপনি আবারও আমার জীবনের ওপর অধিকার খাটাচ্ছে। এই বাড়িতে আমি আসলেই আপনি কিছু বলার আগে মা ঠাস করে থাপ্পড় মারল। আমি মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি। মা, সমুদ্র কি বলছে এগুলো তা বলো। এই বাড়িতে আজ সকালে আসতে না আসতেই বিকেলে আবারও একই ডাক আর কাহিনী শুরু করছি। তোকে মারার জন্য হাত বাড়াতে বড় চাচি ধরল মাকে থামাতে। মনে আবারও আরেক দফা ঘৃণা জমল সমুদ্র ভাইয়ার দিকে। বললাম, তোমরা হয়তো সমুদ্র ভাইয়াকে তোমাদের সবকিছু মানাতে পারো, কিন্তু আমি তাকে ঘৃণা করি। আমি খুব বেশি ঘৃণা করি। সে খুনি, আমার চোখেই খুনি থাকবে। থাকবো না এই বাড়িতে। এ বাড়ি ছেড়েছি 4 বছর আগে। এখন ছাড়লেও ক্ষতি কি? আর কখনোই আসবো না, বলেই এক হাত দিয়ে চোখের পানি মুছে দরজার দিকে পা বাড়াতেই আচমকা কারো হ্যাচকা টানে আমি কারো বুকের বাহুদয়ে উপর পড়লাম। মাথা উঁচু করে সমুদ্র ভাইয়াকে দেখলাম। সে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একবারের ভুলের মাসুল 4 বছর ধরে গুনছি। এবার ভুল আমার হোক আর তোমার মাসুল তোমাকেই গুনতে হবে, চড়ুইব। তাছাড়াও এবার চড়ুই পাখি তোমাকে রংমহলের আবদ্ধ হতেই হবে। তার কথা শুনে শরীরে শিহরণ খেলে উঠল, কান্না থেমে হাঁ করে তাকিয়ে আছি। মুহূর্তে হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। আমি হাত ছাড়ানোর চেষ্টা বারবার করছি, কিন্তু কে শোনে কার কথা? আমার রুমের দরজা খুলে আমাকে ভিতরে দিয়ে দরজা বন্ধ করে দিল। ওপাশ থেকে বলল, আমার রংমহলে অনেক আগে থেকেই আবদ্ধ। তুই তুই চাস আর না চাস, আমাতেই তো, শুধু আমাতেই শেষ বর্তমান। চোখ ভর্তি জল, রুম বন্দি আমি, বিছানায় শুয়ে আছি আর ভাবছি। রাজনৈতিক রংমহল পরিবেশ আমার কখনোই পছন্দ না, অথচ আমার 14 গোষ্ঠী রাজনৈতিক রংমহলে আবদ্ধ। এই রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে আমি 4 বছর আগে চতুর্দশী বয়সে বাড়ি ছেড়ে নিজের নানু বাড়ি উঠেছিলাম। সেই দিনও ঠিক একই ঘটনা ঘটেছিল, কিন্তু ভয়ঙ্কর। খুব কাছে কাউকে হারিয়ে আমি চঞ্চল থেকেও চুপচাপ হয়েছি। তার দায়িত্বের সমস্ত কিছু আমার কাঁধে নিয়ে আমি না চাইতেও অদৃশ্য এক বন্ধনে আবদ্ধ হয়েছি। হঠাৎ করেই মোবাইলে টুং শব্দ ভেসে এলো। ফোনটা খাটের উপর থেকে নিলাম। আমার বান্ধবী নীলার ফোন থেকে মেসেজ এলো, একটা ছবিও এলো। আমি খুলতেই চমকে উঠলাম। রক্তে ভেজা একটি চিরকুট। আরে, এটাই তো সেই চিরকুট যাতে লেখা, সময়টা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? তুমি খুব সুন্দর। আজ 2 বছর ধরে তোমাকে দেখছি আর পারছি না। একপাক্ষিক ভালোবাসা সত্যি ভয়ঙ্কর। আমি তোমাকে ভালোবাসি। খুব শীঘ্রই আসছি আমি আমার করে নিতে।
ইতি তোমার চেনা জানা একজন। খুব চিন্তিত হয়ে গেলাম। আমার বেরঙের জীবনে এ কোন পাগলের আমদানি, যাকে আমি জানি চিনি সারা জীবন গার্লস কলেজে পড়তাম। কে এই ব্যক্তি? অদ্ভুত তো। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। ফ্রেশ হলাম, নামাজ আদায় করে নিলাম। 4 বছর পর বাবা আদেশ এই বাড়িতে কাল এসেছি, কিন্তু আমার মস্তিষ্ক আজও সে বিচরণ করে। তার কথা, আবদার, আমাদের খুনসুটিগুলো আজ ও আমাকে টানে। বারান্দার দিকে এগিয়ে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে তার কবরখানা দেখা যায়। বড় কৃষ্ণচূড়া গাছের নিচে কি সুন্দর শুয়ে আছে, অথচ কৃষ্ণচূড়া থেকেও তার গোলাপ পছন্দ। কিন্তু আমার পছন্দের ফুল গাছই সেই বাগানে ভর্তি করে গিয়েছিল। একটা বড় নিঃশ্বাস নিলাম। হঠাৎ চোখ গেল সমুদ্র ভাইয়ার দিকে। সকাল সকাল জগিং করতে বের হয়েছে। লোকটি সত্যিই অদ্ভুত, চতুর। 32 বছর বয়সে এই মানুষটি অনেক অ্যাক্টিভ, হ্যান্ডসাম ও দেখতে 26-27 বছরের যুবক মতো লাগে। এটা সত্য যে আমার কিশোরী বয়সে প্রথম ক্রাশ উনি। মুহূর্তে মনে বুদ্ধি চাপলো, দ্রুত রুম থেকে বের হয়ে গেলাম। এই সকালবেলা মা সহ বড় চাচি, ছোট চাচি রান্নাঘরে সবকিছু সামাল দিচ্ছেন। আমাদের যৌথ পরিবার। দাদার কড়া আদেশ, শেখ বাড়ির নাম ক্ষুণ্ণ হবে এমন কিছু সে মোটেও মেনে নিবে না। যত বাধা বিপত্তি আসুক, যাই হোক না কেন, সবাইকে এক হয়ে থাকতে হবে। দাদা ছিলেন বড় রাজনীতিবিদ। তার জীবনে অনেক বছরই সে রাজনীতি রংমহলে আবদ্ধ ছিল। এই রাজনৈতিক সহিংসতা তার জীবন কেড়ে নিলেও মরার আগে তিনি বড় চাচাকে রাজনীতি না ছেড়ে দেওয়ার আদেশ দিয়ে গিয়েছেন। তাই তো সমুদ্র ভাইয়া আজ রাজনীতিতে। তাছাড়াও আমার দাদার দাদা একসময় জমিদার ছিলেন। পুরানো অনেক নিয়মের মাঝে আমাদের পরিবার সবাইকে অনেক নিয়ম মেনে চলতে হয়, যা সত্যি অসহনীয় লাগে আমার কাছে। এই যে সকাল সকাল এত কাজের লোক থাকতেও ও কেন বাড়ির সব বউদের রান্নাঘরে থাকতে হবে, অদ্ভুত নিয়ম। অথচ কাজের লোকেরাই রান্না করতে পারত, আর বাড়ির বউরা এই সকালবেলা রেস্ট করত। কিন্তু না, এই বাড়ির কড়া আদেশ, নিয়ম, রান্নাঘরের কাজের লোক যাওয়া নিষেধ, আর বাড়ির বউ মেয়েদের রান্না করতেই হবে। আমি চুপচাপ রান্নাঘরে গিয়ে মাকে বললাম, আমাকে খাবার দাও, রাতে কিছু খাওয়া হয় নাই, আমার খুবই খিদে পেয়েছে। মা, আয়াত? আয়াতুল থেকে আয়াত। 4 বছর বাড়ি থেকে দূরে ছিলাম, এই নয় যে তুমি বাড়ির নিয়ম কারণ ভুলে যাবা। বাড়ির পুরুষেরা আগে খাবার খেয়ে নিক, তারপর খেতে বসবা। বিরক্ত প্রকাশ করে সাবলীল ভাবেই মাকে বললাম, মা দেখো, আমার এই অদ্ভুত নিয়ম ভালো লাগে না। যদি খাবার দিতে ইচ্ছে হয় দাও, না হয় আমি বাইরে গিয়ে রাস্তায় আশেপাশে হোটেল থেকে খেয়ে নেব। রাত থেকে পেটে ইঁদুর চু চু করতেছে। মা আমাকে কিছু বলবে তার আগেই ছোট চাচি খাবারের প্লেট হাতে ধরিয়ে দিয়ে বলো, তুই এরকম কেন হয়ে গেলি আয়াত? রকচাটা গম্ভীর। কিছু না বলে খাবার নিয়ে চুপচাপ টেবিলে খেতে বসলাম। বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলাম সমুদ্র ভাইয়াকে নিয়ে মা চাচিদের সাথে কথা বলব, কিন্তু তাদের ব্যবহার, কথাবার্তার ধরন শুনে বুঝলাম তারা আমার সাথে কখনোই সায় দিবে না। তাই খাবার টেবিলে বসে আমি বাবা চাচাদের জন্য অপেক্ষা করতেছি। আমার দাদার 3 ছেলে 1 মেয়ে, বড় চাচার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আব্রাহাম ফারহাদ সমুদ্র ভাইয়া, ফারহান সাহিল ভাইয়া আর সাহিদা আপু। সমুদ্র ভাইয়ার বড়, সাদিল ভাইয়া মেজ, আর সাদিয়া আপু ছোট, আমার থেকে 3 বছরের বড়। আমার বাপ মেজ। তার ঘরে আমি আর আমার ভাইয়া। ছোট চাচার ঘরে 2 মেয়ে, নাদিয়া জামান, যে দুনিয়াতে নেই, মুনতাহা আপু, আর 1 ছেলে নাজিম রায়হান। ফুফুর 1 ছেলে 1 মেয়ে, তানিশা আপু, তিহান ভাইয়া। অদ্ভুত হলো সত্যি, আমি এই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। ছোট থেকেই আমি খাবার দাওয়াতে অনেক ধীর স্থির। খাবার নিয়ে বসেছি, ঘড়ির কাঁটা মিলাতে আধা ঘন্টা হয়ে যাবে। এই মাঝে বাড়ির পুরুষেরা খাবার খেতে এলো।
আমাকে এখানে দেখে কেউই প্রতিক্রিয়া করলো না, কারণ এই বাড়ি সবাই জানে আমি নিয়ম ভাঙার কারিগর। সমুদ্র ভাইয়া তার সাথে চলে চেলাপেলাদের নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসলেন, আর চোখে খাবার রেখে আমি তাকিয়ে আছি। ঘামান্ত পুরুষটিকে আমার কাছে খুবই লোভনীয় খাবারের মতো লাগছে। সবাইকে আঙুলের ইশারা দিয়ে কিছু বুঝিয়ে দিচ্ছে, যেন এই রংমহলের রাজা সে। এক পর্যায়ে কথাবার্তা শেষ করে উঠে দাঁড়ালো। পাশে থাকা ছেলেরা সালাম জানিয়ে চলে গেল। সোফা থেকে তাওয়ালে নিয়ে শরীরটা মুছতে মুছতে খাবার টেবিলে এসে আমার পাশে চেয়ারে বসলো। উনি বসতেই আমি খাবার প্লেট নিয়ে উঠে দাঁড়ালাম। দু পা এগোতেই মা চিল্লাতে লাগলো, বলল, এখানে খাবার প্লেট অর্ধেক খাবার থাকে কি করে? তোর না অনেক খিদে পেয়েছে? খাটারামি করে এক্ষুনি খাবার খেতে বসলি? তুই না আধা ঘন্টা ধইরা খাইতেছিস? খাবার তো প্লেটই রয়ে গেছে, তুই কি কখনোই পরিবর্তন হবি না? বললাম, আমার খাওয়া শেষ। কথাটা বলে খাবারের প্লেটটা রান্নাঘরে রেখে এলাম। বাড়ির পুরুষরা সবাই এখানে আছে, তাই মা আর কথা বাড়ালো না। এখনই উত্তম সময় আমার কথাটা বলার। বড় চাচা বাবাকে উদ্দেশ্য করে বললাম, বড় চাচা, বাবা, এখানে তো সবাই আছেন। আমার আপনাদের কিছু বলার আছে। আমি তো এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি চাইছিলাম আমার বাকি পড়াশোনাটা বাইরে শেষ করতে। তাছাড়া ভাইয়াও তো বাইরে পড়াশোনা করছে। আমি না হয় আমার কথাটা শেষ করতে না দিয়েই সমুদ্র ভাইয়া বলল, শাহিন আমার ভাই, এর সাথে নিজেকে তুলনা করিস না। আমি তোকে কোথাও যাওয়ার পারমিশন দিব না। তাছাড়া কয়েক মাস পর শাহিনও দেশে ফিরবে, তারপর হয়তো শাহিন অ্যাব্রো নাও যেতে পারেন। তুই যদি পড়তে চাস তাহলে দেশে থেকেই পড়তে হবে। ভালো করে অ্যাডমিশন প্রিপারেশন নে। ঢাকাতে চান্স পেতে হবে। আর যদি না পড়তে চাস আমার আপত্তি নেই। জমে সংসার করি চল। গা পিত্তি জ্বলে গেল। কি বেহায়া নির্লজ্জ পুরুষ কোথাকার! সব কথায় তার নাক গলাতেই হবে। বাড়ির সকল ডিসিশন তার কথাই হবে। নিজেকে শান্ত করে বললাম, সমুদ্র ভাইয়া, আমার জীবন আপনি আর নাক গলাইয়েন না, অধিকার খাটাইয়েন না। কে আপনি? আপনাকে? সমুদ্র ভাইয়া গম্ভীর গলায় বলল, ঝিনুক, সব সময় তোর পাগলামি মেনে নেওয়ার মতো সপুরুষ আমি নই। আমি যা বলবো সেটাই শুরু, সেটাই শেষ। তাছাড়া আমি তোর হাজবেন্ড, তো তোর সকল কিছু। এবার তেলে বেগুনে চেতে উঠলাম। বললাম, আপনি আমার থেকে 14 বছরের বড় মিস্টার সমুদ্র সেন। আমি কেন আপনার মতো বয়স্ক পুরুষের স্বামী হিসাবে মেনে নিব? আপনাকে আমি স্বামী হিসাবে মানা তো দূরে থাক, আপনাকে তো আমি। বাবা গম্ভীর গলায় ডাক দিল, বলল, আয়াত, কথায় সামলিয়ে বলতে শিখো। বড় হয়েছো এখন। তাছাড়াও তোমার মানা আর না মানা সত্যিটা পাল্টিয়ে যাবে না। তোমাকে এটা মেনে নিতেই হবে। ক্ষিপ্ত চোখে সমুদ্র ভাইয়ার দিকে তাকালাম। সে মিটিমিটি হাসছে, যেন পাহাড় সমুদ্র সৈকত জয় করে এনেছে। এই সমুদ্র ভাইয়া, সত্যি আমার জীবনে টর্নেডো ঝড়, সাইক্লোন ঝড়, নার্গিস ঝড়, মস্ত বড় একটা আপদ, ঘূর্ণিঝড়। নিজের চুল এখন নিজেই ছিঁড়তে ইচ্ছে করতেছে। জীবনটা ব্যাটার কারণে আমি মনে হয় তার পারমিশন লাগবে। দপাদপ হেঁটে সিঁড়ির দিকে গেলাম। সেখানে থেমে গেলাম। বললাম, বাবা, আমি এখন 18-তে পা দিয়েছি। অষ্টদশীয় ঘড়ির পূর্ণ হয়ে গেছে। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি। আমি সমুদ্র ভাইয়ার সাথে কখনোই সংসার করব না। যাকে ভাইয়ার চোখে দেখি তাকে নিয়ে সংসার করতে পারবো না। আমি মিস্টার সমুদ্র শেখের থেকেও ভালো ইয়াং কাউকে ডিজার্ভ করি। কারো কারো রিয়াকশন দেখার জন্য দাঁড়িয়ে থাকলাম না, তাড়াতাড়ি উপরে চলে গেলাম। সমুদ্র খাবার ছেড়ে উঠে দাঁড়াতেই খলিল শেখ, সমুদ্রের বাবা, এর ডাক পড়ল। বলল, সমুদ্র, শান্ত হয়ে বসো। ঝিনুক এখনো ছোট, আর একটু সময় নাও। সমুদ্র, বাবা, অনেক হয়েছে, এবার থামো। ও নিজেই তো বলল ও নাকি বড় হয়েছে, অষ্টদশী ঘড়ি পূর্ণ করেছে। আমার জিনিস এবার আমাকেই না হয় বুঝিয়ে নিতে দাও। ও সমুদ্রকে দেখছে, তবে শান্ত গভীর সমুদ্রকে। সমুদ্র সৈকত যখন উত্তেজিত হয়ে যায় তখন ভয়াবহ
দুর্বিশ্ব ডেকে আনে। আজ থেকে ওর জীবনে আমি সমুদ্রের অন্যরূপ আগমন ঘটবে। আশা করব তোমরা আমাদের মাঝে আসবে না। সমুদ্র যেন পরিবারের সদস্যদের মাঝে এক প্রকার নীরব থ্রেড দিয়ে গেল। সমুদ্র আর খাবার খেলো না, চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ালো। রুমে সৌরাধুরা নাচতেছে। এখন একটা লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করতেছে। ইস, কতগুলো কথা শুনে এসেছি, নিজেকে শান্ত রাখলাম। যেদিন মুক্তি পাবো এই অবদ্ধ রংমহল থেকে, সেদিন না হয় পার্টি করব। মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছি। হি হি, হু হু, হা হা। হঠাৎ করে দরজা বন্ধ করার শব্দ চমকে উঠলাম। পিছু তাকিয়ে দেখি জীবনে